আমরা একটা ক্রনিক এবং একটা অ্যাকিউট স্কিন লিজন, স্কিন ডিসঅর্ডারের একটা কেস নিয়ে যদি আমরা চিন্তা করি, আমরা এখানে ফ্যামিলি হিস্ট্রি দেখব, আমরা জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর দেখব, সে কোন জায়গায় থাকে, কি অবস্থায় থাকে, তার অকুপেশন দেখব, সে কি কাজ করে, তার লিজার অ্যাক্টিভিটি দেখব, সে যখন কাজ করে না তখন সে কি করে, তার সামাজিক অবস্থা দেখব, তার এথনিক কন্ডিশন মানে সে কোন কোন রেস থেকে আসছে, সে কোন ফ্যামিলি থেকে আসছে, সে কোন গোত্র থেকে আসছে, তার পার্সোনাল হিস্ট্রি দেখব, তার আগের হিস্ট্রি দেখব, তার জেনারেল হেলথ দেখব, তার কোন রকম স্পেশাল কোনো হিস্ট্রি আছে কিনা এটা দেখব, কিভাবে তার স্কিন ডিসঅর্ডার শুরু হলো এইটা দেখব, কিভাবে স্প্রেড করে জিনিসটা, কি কি জিনিস তার এই ডিসঅর্ডারকে ডিসঅর্ডারকে প্রভোক করে, মানে ধাক্কা দিয়ে দিয়ে শুরু করায়। হ্যাঁ, অন্য কোন হেলথ কন্ডিশন তার এই ডিসঅর্ডারকে শুরু করায় কি না, এটা করাইতেও পারে, না করাইতে পারে। এতগুলি ফ্যাক্টর আমাদেরকে কনসিডারেশনে নিতে হবে। তো মনে করেন একটা রোগী আসলো সোরাইসিসের, ড্রাই সোরাইসিস, কোন রকম ডিসচার্জ নাই। রোগী এসে বলতেছে যে আমার বাচ্চার শুধু সোরাইসিস, এই সারা শরীরে চুলকানি হয়, শুধু চুলকায়। এটা কিন্তু একটা সিম্পটম। হ্যাঁ, এখন এই একটা সিম্পটমের উপরে যদি বেসিস করে যদি আমরা সালফার দিয়ে বসি, ধরেন ফর এক্সাম্পল আমরা সালফার দিয়ে বসলাম, ওষুধটা হয়তো ঠিক নাও হইতে পারে, ওষুধটা হয়তো ভুল হইতে পারে। কেন কেন ভুল হইতে পারে? কারণ আমরা রোগীর হিস্ট্রি নেই। আমরা তার ভিজুয়াল প্রেজেন্টেশনের উপরে বেসিস করে আমরা ওষুধটা দিয়ে বসলাম। সালফার হয়তো লাগতেও পারে, ইউ নেভার নো। কিন্তু আমরা যদি শুধু মানে একটা ভিজুয়াল প্রেজেন্টেশনের উপরে বেসিস করে ওষুধটা দিয়ে বসি, তাহলে কিন্তু আমরা হয়তো ভুল করব। তাহলে আবার হয়তো রোগীকে আবার ওষুধ দিতে হবে। তো যাই হোক, এই কয়েকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এবং এটা কিন্তু ইউনিভার্সাল। যে কোনো ডিজিজ, যে কোনো রকম প্রেসক্রিপশনের আগে এই কেস টেকিং এর এটা কিন্তু অলমোস্ট ইউনিভার্সাল, অলমোস্ট সব কেসের ক্ষেত্রেই লাগে, আনলেস কেসটা ওয়ান সাইডেড কেস হয়, যে একটা অ্যাকিউট একটা ডায়রিয়ার রোগী আসলো, আমি ভিরাট্রাম দিয়ে বসলাম, ঠিক আছে, গেল। কিন্তু যদি ক্রনিক, যদি ফুল কেস টেকিং করতে হয়, তাহলে কিন্তু এই জিনিসগুলি অলমোস্ট 99% কেসে লাগে। তো অ্যাট দ্য সেম টাইম স্কিন ডিসঅর্ডারের কেসও লাগবে। সো মায়াজমেটিক টোটালিটি, একটা মায়াজম একটা স্কিন ডিসঅর্ডারকে কিভাবে ইনফ্লুয়েন্স করে। সো অ্যানসেস্ট্রাল ফ্যামিলি হিস্ট্রি, তার আপনার এখান থেকে আমরা তার জেনেটিক প্রিডিসপোজিশন গুলি বের করতে পারি। হ্যাঁ, ক্লোজ ফ্যামিলি হিস্ট্রি, গুড অর ব্যাড, ভালো হোক খারাপ হোক, এটা হচ্ছে ইপিজেনেটিক্স, যে জেনেটিক লেয়ারের উপরে একটা লেয়ার। মেন্টাল ইমোশনাল স্টেট বিফোর, ডিউরিং, অনসেট, গ্রিফ, ট্রমা, এই ধরনের মানসিক স্ট্রেস। একটা রোগী আসলে আপনার কাছে মনে হচ্ছে ন্যাট্রাম মিউরিটিকাম, ন্যাট্রাম মিউরিটিকাম ডেফিনেটলি আপনি মেন্টাল ইমোশনাল স্টেট হিসাব করে দিছেন, নাহলে তো দেওয়া সম্ভব না, তাই না? সো এটা হচ্ছে এই স্লাইডের ৩ নম্বর পয়েন্ট। কিভাবে স্কিন ডিসঅর্ডারটা শুরু হয়েছে? এটা কি স্লো? এটা কি খুব ইনসিডিয়াস? এটা কি খুব গ্র্যাজুয়াল? এটা কি খুব কুইক শুরু হয়েছে, না এটা পিরিয়ডিক হয়? এই জিনিসটা হিসাব করতে হবে, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, আমাদের কেস টেকিং এর ভিতরে অ্যাড করতে হবে। অ্যানামনেসিস বেসড অন ভিজুয়ালাইজিং টাইপ অফ লিজন, একটা চুলকানির পিকচার, একটা স্কিন আপনি দেখতেছেন, কিরকম দেখা যায়? রোগীকে জিজ্ঞাসা করতে হবে যে যখন শুরু হয়েছিল তখন কিরকম দেখা যেত। হয়তো এখন আপনি যখন শুরু হয়েছিল ওইটা রোগী হয়তো পিকচার তুলে রাখেন নাই, যখন শুরু হয়েছিল তখন কিরকম লাগতো?
এইটা জানতে হবে, এটা লিখে রাখতে হবে, এটা কেস টেকিং এর উপরে নোট রাখতে হবে। রোগী বলবে যেটাই সে বলে, যেহেতু আপনি দেখেন নাই, ওইটা প্রথম অবস্থার, এটা আপনি দেখেন নাই। এখন চুলকানি নিয়ে আসছে, ওখান থেকে পুজ বের হচ্ছে, রক্ত বের হচ্ছে। এর আগে তো কিছু হইছিল। এটা জানতে হবে। হ্যাঁ? পয়েন্ট গুলি লেখা রাখা কিন্তু অনেক ইম্পোর্টেন্ট এখানে। আমি কিন্তু খাতায় লিখে রাখি। মানে হাতে কলমে লিখে রাখি। অনেকে টাইপ করে রাখেন। আপনি যেভাবেই লেখা রাখেন, আমরা যেভাবেই লেখা রাখি, এই ডেটা কালেকশনটা কিন্তু প্রচন্ড বেশি ইম্পোর্টেন্ট। এই জিনিসটাকে শুরু করায়। চুলকাইলে শুরু হয়, গরম পানিতে শুরু হয়, ঠান্ডা লাগলে শুরু হয়, কাপড় দিয়ে ঘষলে শুরু হয়, কম্বলের নিচে শুরু হয়, বাইরে গেলে শুরু হয়, কোন কিছু লাগলে শুরু হয়, শুরু করায়। কি জিনিসটাকে বাড়ায়? চুলকানিটাকে কিসে বাড়ায়? এটা জানতে হবে। হ্যাঁ? আম কি ধরনের, আপনি কি রোগীকে জিজ্ঞাসা করতে হবে, আপনি কিভাবে থাকেন? থাক আপনার যেই বাসায় আপনি থাকেন, আপনি কিভাবে থাকেন? খুব ওপেনলি জিজ্ঞাসা করতে হবে। আপনার চাদর, আপনার বালিশের কাভার, আপনার কম্বল, আপনার লেপ, আপনার কাঁথা, আপনি কি পরিষ্কার রাখেন? এটাও কিন্তু অনেক, অনেক বেশি ইম্পোর্টেন্ট। একটা স্কেবিজের রোগী যদি ২ মাসে তার কম্বল না ধোয়, আপনি 95% গ্যারান্টিড থাকতে পারেন তার জীবনে স্কেবিজ ভালো হবে না। তার জীবনেও স্কেবিজ ভালো হবে না। কেন ভালো হবে না? কারণ স্কেবিজের মাইট বেশিরভাগই কাপড় দিয়ে ট্রান্সমিট করে। নেক্সট ক্লাসগুলিতে আমি আপনাদেরকে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন দেখাবো কিভাবে স্কেবিজ ট্রান্সমিট করে। বাংলাদেশে তো অনেক স্কেবিজের রোগী। আপনাদেরকে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন দেখাবো যে কিভাবে স্কেবিজ ট্রান্সমিট করে। একটা মানুষের মানে পরিষ্কার থাকা স্কেবিজের জন্য 100% ইম্পোর্টেন্ট। এ স্কিন ডিজিজে রোগী কাজ করে 80%, ডাক্তার কাজ করে 20%। মনে রাখবেন। কোন ডাক্তার শুধু অ্যালোপ্যাথি অথবা হোমিওপ্যাথি ওষুধ দিয়া একটা রোগীকে স্কিন ডিজিজে ভালো করার পসিবিলিটি খুবই কম, যদি রোগী কাজ না করে। রোগীর আত্মীয়-স্বজনরা যদি কাজ না করে। লিভিং কন্ডিশন, এটাকে বলে লিভিং কন্ডিশন। সে যত গরিবই হোক, যত বড়লোকই হোক, তার লিভিং কন্ডিশন, তার কাপড়-চোপড়, তার সবকিছু প্রচন্ড বেশি পরিষ্কার থাকতে হবে। আচ্ছা, এটা গেল একটা। এখন আমরা মায়োজম নিয়ে আমরা যদি রোগী দেখি, তার তার স্কিনের কন্ডিশন দেখি, আমরা আমরা কিভাবে একটা রোগীকে আইডেন্টিফাই করব যে এটা কোন মায়োজমে, প্রেজেন্টিং মায়োজমটা কি? এখন প্রেজেন্টিং মায়োজমের উপরে সবসময় ঔষুধ দেওয়া হয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই এটা অ্যাপ্রোপ্রিয়েট, এটা কারেক্ট। কিন্তু অনেক সময় প্রেজেন্টিং মায়োজমের উপরে ঔষুধ দিলে রোগীর কেস ব্যাকফায়ার করে। মানে রোগীর কেস অ্যাগ্রাভেট করে। কেন অ্যাগ্রাভেট করে? কারণ প্রত্যেকটা মায়োজমের একটা প্রেজেন্টিং স্টেজ আছে, একটা লেটেন্ট স্টেজ আছে। এখন কোন স্টেজে রোগী আছে, এটা অনেক সময় ১ম ভিজিটের সময়, ১ম কেস টেকিং এর সময় অনেক সময় বোঝা যায় না। কেন? ওই মানুষটাকে আপনি জীবনে দেখেন নাই। আমি জীবনে দেখি নাই। সে আইসা আপনার চেম্বারে বসছে, আমার চেম্বারে বসছে যে ওই এই প্রবলেম। তখন যেটা করতে হয় সেটা হচ্ছে যে তার কেস টেকিং ভালোমতো নিতে হয়। এখন আমরা যদি চিন্তা করি, দেখেন এই ১ম ছবিটার ভিতরে এটাকে ইংরেজিতে বলে ফিশ স্কিন। হ্যাঁ? মাছের আঁশের মতো তার স্কিনের কন্ডিশন। আচ্ছা দেখেন ২ নম্বর ছবিটার ভিতরে তার সে চুলকাইতেছে, তার স্কিনটা লাল, লাল হয়ে উঠছে, এখনো কিন্তু ফুলে নাই। হ্যাঁ? ৩ নম্বর ছবিটার ভিতরে দেখেন সে চুলকাইতেছে, এখন ফুইলা উঠতেছে, এখনো কিন্তু পুরা ফুলে নাই। ৪ নম্বর ছবিটার ভিতরে দেখেন তার এখানে ফুইলা উঠছে। কিছুটা মানে খুব স্মল গ্রেড এর স্কেলিং আছে এখানে। ৫ নম্বর ছবিটার ভিতরে দেখেন তার পুরা ফুইলা উঠছে,
ওই তার নরমাল স্কিন থেকে এটা রেইজড, মানে আরেকটু ফুলে গেছে, একটু ভারী হয়ে গেছে, আর কিছুটা মাইল্ড, কিছুটা স্কেলিং আছে। এইটাকে ইংরেজিতে প্ল্যাক সোরাইসিস বলা হয়। এই যে আমার মাউস যেখানে, এটাকে ইংরেজিতে প্ল্যাক সোরাইসিস বলা হয়। আচ্ছা, সো সোরিক ইরাপশন গুলি সাধারণত খুব খুব ড্রাই হয়, খুব রাফ হয়, স্কিন খুব ময়লা দেখা যায়, আনহেলথি লুকিং দেখা যায়। যদি রোগী যদি পানি দিয়ে ধুইয়াও আসে তারপরেও ময়লা দেখা যায় স্কিন। মোর যত বেশি আপনি ধুবেন তত বেশি স্কিন রাফ হইতে থাকে। এটা সোরিক ইরাপশনের সবচেয়ে বড় ইন্ডিকেটর। রোগী যত বেশি পানি দিয়ে তার এফেক্টেড এরিয়াটাকে ধুবে তত বেশি স্কিন রাফ হইতে থাকবে। তেল লাগালে তেল শুকায় যায়, আবার ড্রাই হয়ে যাবে। এইটা কোন ওষুধে আছে? অনেক প্রমিনেন্ট একটা ওষুধ হচ্ছে অ্যালুমিনা। ইরাপশন প্রচন্ড চুলকানি হয়। সোরিক ইরাপশনে প্রচন্ড বেশি চুলকানি হয়। সিফিলিটিক ইরাপশনে কিন্তু এত বেশি চুলকানি হয় না। সাইকোটিক ইরাপশনে কিন্তু এত বেশি চুলকানি হয় না। সোরিক ইরাপশনে চুলকানি সবচেয়ে বেশি। স্কিনের দিকে তাকাবেন, সোরিক ইরাপশনের চুলকানি, রোগী বলবে যে চুলকাইতে চুলকাইতে সারা দিন সারা রাত্র চলে যায়, কিন্তু চুলকানি বন্ধ হয় না। কিন্তু কিছু নাই, দেখেন কিছু নাই। স্কিন দেখবেন স্কিন রাফ, ডার্টি, ড্রাই, আনহেলথি লুকিং। হ্যাঁ, চুলকায় কিন্তু কোনো ডিসচার্জ হয় না। চুলকানি আছে কিন্তু কোনো ডিসচার্জ নাই। এটা হচ্ছে প্রাইমারি ক্যারেক্টারিস্টিক অফ সোরা। অনেক হোমিওপ্যাথরা বলেন সোরা হচ্ছে ব্লু, সোরা হচ্ছে ব্লু, নীল। এখন হসপিটালে, এদেশের হসপিটালে একটা একটা কোড আছে, কোড হচ্ছে কোড ব্লু। যখন মাইক দিয়ে অ্যানাউন্স করে কোড ব্লু, এর মানে হলো কেউ মারা যাইতেছে। বলে রুম নাম্বার 425 কোড ব্লু। ওরা কিন্তু মাইকে বলতে থাকে, কারণ যাতে সব ডাক্তাররা বুঝতে পারে। এর মানে হচ্ছে তার যে কোনো একটা কার্ডিওভ্যাসকুলার কোনো রকম একটা প্রবলেম হয়েছে, তার শরীরটা ব্লু হয়ে যাচ্ছে। এখন এই এই ব্লু হচ্ছে টেকনিক্যালি সোরা টেক ওভার করা। লেটেন্ট সোরা যখন প্রচন্ড হাই রেটে টেক ওভার করে তখন এটা কিন্তু বিপদ। সিফিলিস আপনার সাইকোসিস থেকে, টিউবারকুলার থেকে অনেক বেশি বিপদ। সো স্কিন ডিজিজের ক্ষেত্রে আপনার এই সোরিক ইরাপশন গুলি, কালার অফ দ্য স্কিন, স্কিনের যে কালার, কোন রকম ইনফ্ল্যামেটরি প্রসেস যদি প্রেজেন্ট না থাকে, এই 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 ৩টা-৪টা ছবির ভিতরে দেখেন, এই প্রথম ৩টা, এখানে আমার মাউস যেখানে, এখানে ২ নম্বর, এখানে ৩ নম্বর, এই প্রথম ৩টা ছবি ভিতরে 99% এটা সোরিক ডিসঅর্ডার। ৪ নম্বরটা সোরিক প্লাস সাইকোটিক ডিসঅর্ডার। স্কিন একটু রেইজড হয়েছে, সো মাইল্ড, খুব হালকা সাইকোটিক ডিসঅর্ডার। ৫ নম্বরটা এটা হচ্ছে লেটেন্ট সোরা, এটা এখন সাইকোসিসের দিকে যাচ্ছে। তো এই এই যে ভিজুয়ালাইজেশন, এই যে দেখা চোখ দিয়ে, এটা অনেক বেশি ইম্পর্টেন্স রাখে যদি আমরা বুঝতে পারি যে আমরা কি দেখতেছি। কারণ এইটার উপরে বেসিস করে রেমেডি যেটাই হবে, তার প্রাইমারি ডমিনেন্স থাকবে, তার প্রাইমারি প্রায়োরিটি থাকবে যে আমি কি সোরা প্রায়োরিটিতে ওষুধটা দিব, নাকি সাইকোসিস প্রায়োরিটিতে ওষুধটা দিব, নাকি আমি সিফিলিস প্রায়োরিটিতে ওষুধটা দিব, নাকি আমি টিউবারকুলার প্রায়োরিটিতে ওষুধটা দিব। এই কারণেই দেখা, অন্য কোনো রিজন নাই। সোরিক ইরাপশন সোরার সেকেন্ড স্টেজ। সোরার প্রথম স্টেজ আমরা মোটামুটি আগের স্লাইডটাতে দেখে আসছি। সোরার সেকেন্ড স্টেজ, ড্রাইনেস থাকবে। নাম্বার 1, ড্রাইনেস থাকবে, ছোট ছোট সেন্সিটিভ, পেইনফুল
নন সাপোর্টিং বয়েলস থাকবে প্রাইমারি স্টেজে, এবং স্কেলিং হবে আঁশের মতো, ঘষা দিলে আপনার হালকা হালকা চামড়ার মতো উঠে আসবে, ড্রাই, খুব ড্রাই, কোনো রকম ময়েশ্চার নাই। হ্যাঁ, আপনার ব্রণ, যেটা ইংরেজিতে পিম্পল বলা হয়, হ্যাঁ, ড্রাইনেস থাকবে ব্রণের ভিতরে। এই পিকচারটাতে খেয়াল করেন, ব্রণ আছে কিন্তু ড্রাই। দেখেন এখানে হালকা মাছের আঁশের মতো একটু স্কেলিং আছে, দেখলে বোঝা যায় না। অনেক অনেক মেয়েরা করে কি, এটাকে ওই যে অনেক কিছু আছে মানে ওই আপনার বাজারে পাওয়া যায়, এটা মুখের স্কিন ঘষা মুখের স্কিনটাকে পরিষ্কার করে। এটা কিন্তু সরিক, কিন্তু ওই পরিষ্কার করার পরে কিছুদিন ভালো থাকে, কোনো লোশন টোশন হাবি জাবি দুনিয়ার কিছু দেয়, দেওয়ার পরে আবারও ওই প্রবলেম দেখা দেয়। হ্যাঁ, তারপরে চুলের খুশকি, খেয়াল করেন চুলের খুশকি এখানে আপনার ওই যে ইয়ের মতো, ওই যে রুটি বেলার সময় রুটির চারিদিকে ইয়ে পড়ে না, আটার গুঁড়া পড়ে না, ওই খুব ড্রাই আটার গুঁড়া পড়ে না, খেয়াল করেন এই আটার গুঁড়ার মতো চুলের খুশকি, এটাকে ইংরেজিতে ব্র্যান্ড লাইক স্কেলস বলে। হ্যাঁ, প্রত্যেকটা সোরিক ইরাপশনের প্রবলেম ঠান্ডায় অ্যাগ্রেভেট করে, উইন্টারের সময় মানে শীতকালেও অ্যাগ্রেভেট করে। কাপড় খুললে প্রচন্ড বেশি চুলকায়। হ্যাঁ, প্রচন্ড বেশি চুলকায়। খুব একটা ভালো রেমেডি হচ্ছে ওলিয়েন্ডার এই এরকম কেসের। কাপড় খুললে মানে কাপড় পরা অবস্থায় কোনো চুলকানি থাকে না, কাপড়টা খুললো চুলকানি শুরু হয়ে গেল, এত বেশি চুলকাবে যে সে নিজে পাগল হয়ে যায়। খুব একটা ভালো ওষুধ হচ্ছে ওলিয়েন্ডার। হ্যাঁ, তারপরে যখন ঘাম হয় এদের কাছে খুব মজা লাগে, যখন তারা ঘামায় এদের কাছে খুব মজা লাগে। অনেক মানুষ আছে এই গরমের মধ্যে হাঁটে কাপড় পরা, কেন? যে এই শরীরে চুলকানি কম থাকে। এরা যদি সোরিক ইরাপশন গুলি আপনার, এরা যখন থাকে, এরা যখন অনেক স্ট্রেসে থাকে এদের চুলকানি বেড়ে যায়। তো খেয়াল করেন এটার সাথে একটা সাইকোসোমাটিক একটা কানেকশন আছে, মাইন্ডের সাথে একটা কানেকশন আছে। তার স্ট্রেস তার চুলকানিকে বাড়ায় দেয়। তো প্রত্যেকটা স্কিন ইরাপশন, সোরা হোক, সাইকোসিস হোক, সিফিলিস হোক, এটা স্কিন ইরাপশন গুলো কিন্তু সাইকোসোমাটিক। খাওয়া দাওয়া মানে ডায়েট ভীষণ অনেক বেশি ইম্পর্টেন্ট স্কিন ডিজিজের ক্ষেত্রে। আপনার সোরাইসিস এক্সিমা নিয়ে যদি কেউ প্রত্যেকদিন মাংস খায়, আপনার দুধ খায়, চকলেট খায়, ওই কেস জীবনে উঠবে না। রোগীকে স্ট্রিক্টলি বলে দিতে হবে আপনি কিন্তু মাংসের থেকে দূরে থাকবেন, দুধ জাতীয় জিনিস থেকে দূরে থাকবেন, চকলেট জাতীয় জিনিস থেকে দূরে থাকবেন, জাঙ্ক ফুড খাবেন না, ম্যাকডোনাল্ডসে বসে বার্গার খাবেন না, কোকা কোলা খাবেন না, কারণ এগুলি ইনফ্ল্যামেটরি রেসপন্সকে বাড়ায় দেয়। ইনফ্ল্যামেটরি রেসপন্স যদি ইমিউন সিস্টেমের ভিতরে বাড়ে, এটা স্কিনের উপরে আসবে যাদের স্কিন ডিসঅর্ডার আছে। আর যদি কারো স্কিন ডিসঅর্ডার না থাকে, তার কোর অর্গানের ভিতরে যাবে। ওয়েদার চেঞ্জ, ঠান্ডা থেকে গরম, গরম থেকে ঠান্ডা, সোরিক ইরাপশন কিন্তু অ্যাগ্রেভেট করে। আপনাদের প্রশ্ন শোনার জন্য কিছুক্ষণ সময় দিব, যাতে আমরা আপনাদের প্রশ্ন নিয়ে আলাপ করতে পারি। তো আসেন আমরা এবার সাইকোটিক ইরাপশন দেখি। সাইকোসিস মানে কথাটার মানে কি? সাইকোসিস কথাটার মানে এক শব্দে হচ্ছে অ্যাক্সেস, বাড়তি। মনের ভিতরে পাগলামি আর তার সিমটমের ভিতরে বাড়তি। ঠিক আছে? সো এখানে সাইকোসিসের ইরাপশন, ওইখানে ওয়ার্ডস হবে, মোলস হবে, স্কিনের ট্যাগ থাকবে, সিস্ট থাকবে, ফাইব্রোমা থাকবে, লাইপোমা থাকবে। তো এই ছবিটাতে এখানে এটা হচ্ছে একটা ওয়ার্টের মতো, খেয়াল করেন এটা হচ্ছে একটা চেঞ্জ। হ্যাঁ, এটা একটা ডারময়েড, একটা সিস্ট, এই যে কালোটা, এটার ভিতরে কিন্তু কি কি জিনিস আছে এটার ভিতরে? এটার ভিতরে আছে হচ্ছে আপনার লোম, এটার ভিতরে আছে ডেড ফ্যাট সেল, এটার ভিতরে আছে ডেড টি সেল, লিম্ফয়েড সেলগুলি এটার ভিতরে হইয়া
এটার ভিতরে একটা গুটলির মতো হইয়া এটা উপরে কালো হয়ে গেছে। তো এই যে দেখেন ৩ নম্বর ছবিটাতে এই যে কালোটা এটা কিন্তু একটা মোল। হ্যাঁ? এটা হচ্ছে এই যে অ্যারো দেওয়া এটা হচ্ছে আপনার হারপিস। এটা হচ্ছে হারপিস। এটার ভিতরে ব্লাড আছে। এটার ভিতরে পাস আছে। এটার ভিতরে ফ্যাট টিস্যু আছে। এই যে সাদা পোরশনটা যেখানে আমার মাউস এটা হচ্ছে পাস। সো যত ধরনের হারপিস আছে প্রত্যেকটা হারপিস সাইকোসিস টাইপ। সাইকোসিসে পিগমেন্ট মেটাবলিজম এ প্রবলেম হয়। পিগমেন্ট মেটাবলিজম কি? এই যে দেখেন এখানে এই ছবিটার ভিতরে এটা হচ্ছে তার নরমাল স্কিন। আর এটা হচ্ছে এই এরিয়ার স্কিনটা কালো হয়ে গেছে। এখানে তার পিগমেন্টেশন এর প্রবলেম, ডিপিগমেন্টেশন হয়েছে। মানে পিগমেন্ট গুলি নষ্ট হয়ে গেছে, কালো হয়ে গেছে। কখনো, কখনো হাইপার পিগমেন্টেশন হয়, কখনো, কখনো হাইপো পিগমেন্টেশন হয়। হাইপার পিগমেন্টেশন হলো পিগমেন্টেশন অনেক বেশি হইয়া স্কিন কালো হয়ে যাওয়া। মানে মানে অন্য কালার ইয়ে হবে। আর হাইপো পিগমেন্টেশন হচ্ছে যে তার স্কিন আস্তে, আস্তে সাদা হয়ে যাবে ওই জায়গায়। হুম? এটাকে বলে পিগমেন্টেশন ডিফিউসা। মানে ক্লিনিক্যাল টার্মে এটাকে পিগমেন্টেশন ডিফিউসা বলে। তো সাইকোসিসের স্কিন আমরা এইভাবে আইডেন্টিফাই করতে পারি। ওষুধ যেটাই আসুক, ডাজন্ট ম্যাটার। আমরা এখানে ওষুধ নিয়ে চিন্তা করতে এখনো বসি নাই। ওষুধ আমরা পরে চিন্তা করব। কিন্তু আগে আমরা দেখব যে আমরা দেখে কিছু করতে পারি কিনা। এখানে দেখেন এখানে পিগমেন্টেশন হচ্ছে স্কিনের। এই আমার মাউস যেখানে এটা হচ্ছে তার নরমাল স্কিন। এখানে খেয়াল করেন তার কিন্তু কোনো চুলকানি নাই এখানে। শুধু স্কিন কালার চেঞ্জ হয়ে গেছে। হুম? তো আমরা এভাবে দেখব। এই ছবিগুলির ভিতরেও সাইকোটিক ইরাপশন আছে। দেখেন এই নখের উপরে কত বড় একটা ওয়ার্ট হয়েছে। এটা প্রচন্ড শক্ত। প্রচন্ড শক্ত। আঙ্গুল দিয়ে টিপ দিলে এটা বাউন্স করে আসবে। হুম? হাইপারট্রফিড কন্ডিশন। কিলয়েডস ইংরেজিতে বলে। কর্ন এটা হচ্ছে কর্ন। ওয়ার্টও বলে। স্কিন অনেক থিক হয়ে যায়। এই যে এখানে স্কিন অনেক থিক হয়ে গেছে। মনে হয় যে কেউ কিছু গরম একটা কিছু কইরা ছ্যাঁক দিয়ে দিছে। হ্যাঁ? প্লুরাইটিস। প্লুরাইটিস এর বাংলা হচ্ছে চুলকানি। সোজা কথা হচ্ছে চুলকানি। চুলকানিটা যখন এটা আপনার ইউরোজেনিটাল অর্গানে হয়, এইনাসে হয়, সেক্সুয়াল অর্গানে হয়, নাকের ভিতরে হয় এবং স্কিন থিক হয়ে যায়। এই যে এইখানে, হ্যাঁ? তার স্কিন কিন্তু অনেকটা মোটা হয়ে গেছে। লাল তো হইছেই, মোটাও হয়ে গেছে। এখন এইটা যদি এটা যদি আমাদের দেশি কোনো মানুষের হয়, আপনি এইভাবে লাল দেখবেন না। কারণ আমাদের স্কিন টোন ডিফারেন্ট আমাদের দেশের মানুষের। হ্যাঁ? এই ছবিটা আমাদের দেশের মানুষের অনেকটুকু স্কিন আপনার exemplify করে। যে স্কিন এখানে এই জায়গাটার ভিতরে তার স্কিন কিন্তু ঠিক হয়ে গেছে। এটা কিন্তু ব্রণ টেকনিক্যালি। এটাকে প্লুরাইটিস ও বলা হয় কারণ প্রচন্ড চুলকানি ব্রণ এটা। সাইকোটিক ইরাপশন সবসময় অ্যানিমাল প্রোটিনে অ্যাগ্রাভেট করে, ডেইরিতে অ্যাগ্রাভেট করে, চকোলেটে অ্যাগ্রাভেট করে, হিউমিড রেইনি ওয়েদারে অ্যাগ্রাভেট করে। ড্রাই ওয়েদারে এরা ভালো থাকে। হুম? স্কিন ইরাপশন অনেক পেইনফুল হয়, অনেক ব্যথা করে। স্কিনের ভিতরে অনেক ব্যথা লাগে। সো এখানে লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে কি যে রোগীকে বলতে হবে যে আপনি অ্যানিমাল প্রোটিন খায়েন না, ডেইরি খায়েন না, চকোলেটের কাছে দিয়ে হাঁইটেন না, জাঙ্ক ফুড খায়েন না। ভেরি ইম্পোর্টেন্ট। অনেক বেশি ইম্পোর্টেন্ট অ্যাকচুয়ালি। সিফিলিটিক ইরাপশন। সিফিলিটিক ইরাপশনের প্রত্যেকটা অ্যাবসেস, প্রত্যেকটা আলসার, প্রত্যেকটা স্কিন কন্ডিশন আস্তে, আস্তে এরকম হয়। আমরা এই ৩ নম্বর পিকচারটা দিয়ে শুরু করি। এটা একটা গ্যাংগ্রিনের পিকচার। এখানে কিন্তু একদিনে এটা হয় নাই। এখানে মোস্ট কেসে
মোস্ট অফ দ্য রোগীর তার সাপ্রেসড কোন রকম স্কিন ইরাপশন ছিল, যেটা তার ভাইটাল অর্গানে টাচ করছে। ভাইটাল অর্গানে টাচ করার পর ওই ভাইটাল অর্গানটা কম্প্রোমাইজড হয়ে লেটেন্ট সোরা আবার তার স্কিনে এই কন্ডিশনটাকে ব্যাক করে দিছে। এখন প্রবলেম হচ্ছে লেটেন্ট সোরা যদি কোনো স্কিন কন্ডিশনকে তার ভিতরে ব্যাক করে দেয়, ইটস ভেরি ডেঞ্জারাস, ইট বিকামস ভেরি ডেঞ্জারাস। এটা প্রচন্ড ডেঞ্জারাস একটা কন্ডিশনে টার্ন আউট করে। সিফিলিটিক ইরাপশনে রক্ত থাকবে, পুজ থাকবে, হ্যাঁ, প্রচন্ড রকম গন্ধ হবে, মানে আলসার দেখতে প্রচন্ড রকম খুব মানে বাজে রকমের আলসার দেখা যায়। আপনার এখানে এই ছবিটার ভিতরে দেখেন, এখানে আস্তে আস্তে স্কিন ক্ষয় হয়ে যাচ্ছে, স্কিন ভালো হইতে চেষ্টা করতেছে কিন্তু আবারও ক্ষয় হয়ে যাচ্ছে। এখানে স্কিন, এই ছবিটাতে স্কিন ক্ষয় হয়ে আপনার একটা মানে হোল হয়ে গেছে, একটা ছেদা হয়ে গেছে। এটা হচ্ছে একটা গ্যাংগ্রিনের পিকচার। তো আমরা যদি দেখি আমরা বুঝতে পারবো, আমরা যদি সত্যিই দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে ওষুধটা যে দিতে হবে এটার মায়োজমেটিক প্রিডমিনেন্স, মায়োজমেটিক পিকচার, যে মায়োজম প্রেজেন্টিং মায়োজম আছে ওই মায়োজমের উপরে প্রাইমারি ফোকাস থাকতে হবে ওই মেডিসিনের, সেটা যেই ওষুধই হোক। আসি আমরা সিফিলিটিক ইরাপশন, আমরা কন্টিনিউ করি। সিফিলিটিক ইরাপশনে ডিপ ক্র্যাক থাকে, হ্যাঁ, ডিপ ক্র্যাক থাকে, ডিপিগমেন্টেশন থাকে স্কিনের। এটা হচ্ছে বাংলায় কি বলে আমি জানি না, এটা শ্বেতি রোগ, বাংলায় বলে শ্বেতি রোগ। এটা কিন্তু সিফিলিটিক ইরাপশন, স্কিন ডিজিজ, কারণ তার এত বেশি ডিপিগমেন্টেশন হয়েছে যে আঙ্গুলগুলি সব সাদা হয়ে গেছে। হ্যাঁ, এটাও কিন্তু ডিপিগমেন্টেশন। এখানে এই যে ছবিটা, এই দুইটা হাঁটুর ছবি, এখানে এই কেসটার ভিতরে অনেক আগের থেকেই কিছু না কিছু হচ্ছিল। আপনার কাছে আসছে, আপনাদের কাছে আসছে যে আমার এই হাঁটুর এই অবস্থা, এর আগেও কিন্তু অনেক কিছু হয়েছিল। সিফিলিটিক ইরাপশন গুলি সাধারণত জয়েন্টের ভিতরে পাওয়া যায়, বডির ফ্লেক্সার, যেখানে বডির ধরেন এখানে এই জায়গায়, এখানে আমরা হাত ফ্লেক্স করি, এখানে এখানে পাওয়া যায়, এইখানে পাওয়া যায়, এই ধরনের যেখানে ফ্লেক্সার মাসেলগুলি বডির আছে ওইখানে বেশি পাওয়া যায়। এখানে কালার, ইরাপশনের কালার অনেক বেশি সিগনিফিকেন্ট, সাধারণত কপার কালারের হয়, ব্রাউন কালারের হয়, তার ভিতরে লাল 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 মানে রেড একটা বেস থাকে সিফিলিটিক ইরাপশনের। সিফিলিটিক ইরাপশনে অলমোস্ট কোনো ইচিং থাকে না। এখন এইটার সাথে মায়াজমের সাথে অনেক বেশি কানেক্টেড। সিফিলিস কি? সিফিলিস হচ্ছে যে এমন একটা স্টেট যেখানে আপনার সবকিছু চাপা পড়া এবং এত বেশি করোসিভ, এত বেশি হাইপার সেন্সিটিভ যে ওই হাইপার সেন্সিটিভিটির কারণে তার ইমিউন সিস্টেম কোনো কিছুকেই সেন্স করে না। সিফিলিটিক মাইন্ড কি? অরাম মেটালিকাম আমরা সবাই পড়ছি। অনেক অরাম আছে কোনো কথাই বলে না, অনেক অরাম আছে অল্প অল্প কথা বলে। তো সিফিলিটিক ইরাপশনে আপনার ইউজুয়ালি কোনো ইচিং থাকে না, কোনো রকম ব্যথা বেদনা থাকে না, কোনো রকম সোরনেস থাকে না। সিফিলিটিকের স্কেলিং, ক্রাস্টিং, এই ধরনের ইরাপশনে ইরাপশনগুলি অলওয়েজ থিক হয় এবং হেভি ইরাপশন হয়। আপনার ইউজুয়ালি সিফিলিসের প্রবলেম, সিফিলিটিক মায়াজমের প্রবলেম রাত্রে বাড়ে, তাই না? বিছানার গরমে বাড়ে এবং যখন ডিসচার্জ হয় সিফিলিসের তখন কিন্তু ওরা ভালো থাকে এই ধরনের ইরাপশনে।
বলে যে ফোড়াটা ফাটায় দিলে ফোড়াটা অনেক গন্ধ বের হয়, তারপরেও যে আমার কাছে ভালো লাগে। এটা হচ্ছে প্রাইম ইন্ডিকেটর সিফিলিটিক ইরাপশনের।